Hello everyone, welcome to the Legal Gurukul Academy channel. This is Bidushi here and আজ আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো লিটারাল রুল অফ ইন্টারপ্রিটেশন। সো ইন্টারপ্রিটেশন বলতে তোমরা কি বোঝো? দেখো এখানে ক্লিয়ারলি লেখা আছে ইন্টারপ্রিটেশন ইজ আ প্রাইমারি ফাংশন অফ দ্য কোর্টস। ইট ইজ দ্য প্রসেস বাই উইচ আ কোর্ট সিক্স টু ascertain the meaning of a particular piece of legislation. In simple terms, interpretation involves determining the true meaning of the words used in a statute. Basically, interpretation মানে understanding the exact meaning of a law. সিম্পল ভাবে বললে লতে যে ওয়ার্ডসগুলো ইউজ করা হয়েছে সেগুলোর আসল মিনিং কি সেটা বোঝাটাই হলো ইন্টারপ্রিটেশন। কারণ অনেক সময় যে স্ট্যাটিউটারি লসগুলো আছে সেগুলো ক্লিয়ারলি বোঝা যায় না, সো তখন কোর্টের কাজ হলো সেই স্ট্যাটিউটারি লসগুলোকে ইন্টারপ্রেট করা। নাও দেয়ার আর থ্রি বেসিক রুলস অফ ইন্টারপ্রিটেশন। কি কি? লিটারাল রুল, গোল্ডেন রুল আর মিসচিফ রুল। আর আজ আমরা ফোকাস করব লিটারাল রুলের উপর। দেখো এখানে লেখা আছে দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্টারপ্রিটেশন ইজ লিটারাল অর গ্রামাটিক্যাল রুল। প্রথম প্রিন্সিপালটা যদি ইন্টারপ্রিটেশনে কেউ জিজ্ঞেস করে যে ফার্স্ট প্রিন্সিপাল কি, তাহলে সেটার আনসার হলো লিটারাল অথবা গ্রামাটিক্যাল রুল। লিটারাল রুলের আরেক নাম হচ্ছে গ্রামাটিক্যাল রুল। ইট ইমপ্লাইজ দ্যাট দ্য ওয়ার্ডস অফ আ স্ট্যাটিউটস মাস্ট বি গিভেন দেয়ার অর্ডিনারি অ্যান্ড ন্যাচারাল মিনিং। Where the language is clear and unambiguous, the court must give effect to the provision irrespective of the consequences. এখানে বেসিক্যালি বলছে লিটারাল রুল মানে কোনো স্ট্যাটিউটারি লয়ে ওয়ার্ডসগুলো যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই ওয়ার্ডসগুলো অ্যাপ্লাই করতে হবে। বেসিক্যালি ওয়ার্ডসগুলো ন্যাচারাল অ্যান্ড অর্ডিনারি মিনিং ইউজ করে লটাকে ইন্টারপ্রেট করতে হবে। কোর্ট নিজের থেকে কিছু অ্যাড বা রিমুভ করতে পারবে না। আরও লেখা আছে টেকনিক্যাল ওয়ার্ডস আর টু বি ইন্টারপ্রিটেড ইন দেয়ার টেকনিক্যাল সেন্স, গ্রামাটিক্যাল ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ গ্রামার, ordinary words according to their dictionary meaning. Similarly, natural words should be given their natural meaning and scientific terms their scientific meaning. মানে কি, যদি কোনো টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করা হয় কোনো স্ট্যাটিউটে তাহলে সেটার ইন্টারপ্রিটেশন প্রপার টেকনিক্যাল সেন্সেই হবে। গ্রামাটিক্যাল ওয়ার্ডস ইউজ করা হলে তাহলে সেখানে কিন্তু রুলস অফ গ্রামার অ্যাপ্লাই করা হবে। অর্ডিনারি ওয়ার্ডস ইউজ হলে ডিকশনারির মিনিং ইউজ করা হবে। সেমভাবে ন্যাচারাল যদি কোনো ওয়ার্ড থাকে সেটার ন্যাচারাল মিনিং ইউজ করা হবে। সায়েন্টিফিক যদি কোনো টার্ম থাকে তাহলে সায়েন্টিফিক মিনিং কি এক্স্যাক্টলি ওটা সেটা দিয়ে ইন্টারপ্রেট করা হবে। লিটারাল রুল বলছে রিড দ্য ল অ্যাজ ইট ইজ। লটা যেমনভাবে লেখা আছে তেমনভাবেই পড়তে হবে। তাহলে এটা হলো পুরো লিটারাল রুলের জিস্ট। এতক্ষণ আমরা বুঝলাম ইন্টারপ্রিটেশন কি, কতগুলো রুলস আছে ওর আন্ডারে, আর তার মধ্যে যে ফার্স্ট রুলটা আছে, ফার্স্ট প্রিন্সিপালটা আছে, দ্যাট ইজ লিটারাল রুল, সেটার আমরা প্রপার ডেফিনেশনটা বুঝলাম। এবার এই লিটারাল রুলের উপরে আমরা কিছু কেস লস দেখে নেব। সো এখানে হচ্ছে আমাদের কেস ল 1। নাম কি? মতিপুর জামিনদারি কোম্পানি প্রাইভেট লিমিটেড ভার্সেস স্টেট অফ বিহার 1962। এই কেসটায় বলছে একটা ল ছিল যেখানে বলা হয়েছিল গ্রিন ভেজিটেবলস ট্যাক্স ফ্রি থাকবে। এবার থ্রু দিস কেস মতিপুর জামিনদারি কোম্পানি প্রাইভেট লিমিটেড ভার্সেস স্টেট অফ বিহার একটা কোয়েশ্চেন অ্যারাইজ হলো, সুগার কেন মানে আখ যেটা আমরা খাই সেটা কি গ্রিন ভেজিটেবলস এর মধ্যে পড়ে? অন দিস কোয়েশ্চেন কোর্ট বলল একটা অর্ডিনারি মানুষের কাছে ভেজিটেবল বলতে কি বোঝায় বা ভেজিটেবল মানে কি। তখন আনসার বেরোলো যে আইটেমগুলো আমরা কিচেন গার্ডেনে গ্রো করতে পারি অ্যান্ড ফার্দার যেগুলোকে আমরা লাঞ্চ বা ডিনার হিসেবে খেতে পারি সেগুলোকে আমরা ভেজিটেবল বলে কনসিডার করতে পারি। আর যেহেতু আমরা সুগার কেন বা আখটাকে লাঞ্চ বা ডিনার হিসেবে কনজিউম করি না, এটা ভেজিটেবলসের আন্ডারে পড়ে না। সো এখানে লিটারাল রুল অ্যাপ্লাই করে কোর্ট কমন মিনিং ফলো করেছে। না এরকমই আরও একটা কেস ল হচ্ছে মারাদোনা মস্ক বোর্ড অফ ট্রাস্টি ভার্সেস মেহমুদ 1967। সিমিলার টাইপ অফ কেস ল, তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আমরা যাব একটা খুবই ইম্পর্টেন্ট কেস ল এই লিটারাল রুলের উপর। তো যে থার্ড কেস লটার আমি কথা বলছিলাম
সেটা হলো মকবুল হুসেন ভার্সেস স্টেট অফ বম্বে 17 এপ্রিল 1953। সাইটেশনগুলো মনে রাখো, যদি ইনকেস মনে না থাকে লিখো না, আদারওয়াইজ যদি তোমরা ভুল সাইটেশন লেখো তাহলে তোমাদের মার্কস হয়তো ডিডাক্ট হয়ে যেতে পারে। তো বেসিক্যালি এই কেস লটায় কি বলছে, এখানে যে অ্যাপিলেন্ট আছে, অ্যাপিলেন্ট মানে যে কেসটা মেন করছে, যে অ্যাপিল করছে, মকবুল হোসেন, সে একজন ইন্ডিয়ান সিটিজেন। সে একবার এয়ারপোর্টে যায়। এবার আমরা সবাই জানি যখন আমরা এয়ারপোর্টের থ্রু থেকে ট্রাভেল করছি তখন আমাদেরকে বলা থাকে যে আমরা এতটা লিমিটেড কোয়ান্টিটি অফ গোল্ড নিয়ে মানে সোনা নিয়ে ক্যারি করতে পারবো, তার বেশি করতে পারবো না। যদি আমি করি তার রিজন সমেত আমাকে এয়ারপোর্ট অথরিটিকে জানাতে হবে। এবার এখানে যে অ্যাপিলেন্ট আছে সে আগে থেকে কিছু জানায়নি। সে কি করেছে, লিমিটেড কোয়ান্টিটির বেশি গোল্ড নিয়ে এয়ারপোর্টে যায় সো দ্যাট হি ক্যান ট্রাভেল। সেখানে যখন এয়ারপোর্ট অথরিটি জানতে পারে যে ও এরকম লিমিটেড কোয়ান্টিটির বেশি গোল্ড নিয়ে ট্রাভেল করছে, তখন ইমিডিয়েটলি যায়, গিয়ে ওকে সার্চ করে। আর সার্চ করার পর ডেফিনেটলি ওর কাছ থেকে গোল্ডটা পায়। গোল্ড ওয়াজ ফাউন্ড ইন হিজ পজিশন ইন ভায়োলেশন অফ গভর্নমেন্ট নোটিফিকেশন। ডেফিনেটলি গভর্নমেন্ট নোটিফিকেশনে বলা আছে যে তুমি কতটা গোল্ড নিয়ে ক্যারি করতে পারো। এবার যখন ওরা গোল্ডটা খুঁজে পেলো ওর কাছ থেকে, তখন ওরা সঙ্গে সঙ্গে কনফিসকেট করে নিল গোল্ডটাকে আন্ডার দি সি কাস্টম অ্যাক্ট 1878। মানে কি, মানে যে গোল্ডটা ওর কাছে ছিল সেটা কনফিসকেট মানে নিয়ে নিল আন্ডার সি কাস্টমস অ্যাক্ট 1878। সাবসিকুয়েন্টলি ওকে প্রসিকিউট করা হলো আন্ডার সেকশন 8 অফ দি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ফেরা 1947। এবার তাহলে এখানে দুটো জিনিস হলো, এক হচ্ছে ওর কনফিসকেশন অফ গোল্ড হয়ে গেল, সেকেন্ড ওর অ্যাগেনস্ট একটা প্রসিকিউশন স্টার্ট হয়ে গেল। এবার যে অ্যাপিলেন্ট আছে সে কোর্টের কাছে গেল, গিয়ে বলল যে আমার আর্টিকেল 20 ক্লজ 2 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভায়োলেট করা হয়েছে। এবার এই আর্টিকেল 20 ক্লজ 2 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এক্স্যাক্টলি কি নিয়ে এটা ডিল করছে? এটা ডিল করছে ডাবল জিওপার্ডি নিয়ে। এবার ডাবল জিওপার্ডিটা কি? কোনো পার্সনকে একটা পার্টিকুলার অফেন্সের জন্য দুবার পানিশমেন্ট দেওয়া যাবে না। তো এখানে অ্যাপিলেন্ট বলছে আমাকে তো দুবার পানিশ করা হচ্ছে। কেন দুবার? প্রথমত আমার গোল্ডটা নিয়ে নিল, এটা ফার্স্ট পানিশমেন্ট। আর সেকেন্ড পানিশমেন্ট হচ্ছে আমার আগেনস্টে প্রসিকিউশন স্টার্ট হয়ে গেছে। তখন সুপ্রিম কোর্ট কি করলো, এখানে লিটারাল রুলটা অ্যাপ্লাই করলো। কিসের উপর অ্যাপ্লাই করলো? ডাবল জিওপার্ডির উপর অ্যাপ্লাই করলো। আর বোঝার চেষ্টা করলো যে অ্যাকচুয়ালি ডাবল জিওপার্ডির মিনিংটা কি বলছে, ওর টেকনিক্যাল সেন্সে ওটাকে দেখা স্টার্ট করলো। আর সেটা দেখার পর সুপ্রিম কোর্ট এই কনক্লুশনে এলো যে কনফিসকেশন অফ গোল্ডটা কে করেছিল সেটা ফার্স্টে জানতে হবে। কে করেছিল? ডেফিনেটলি কাস্টমস অথরিটি করেছিল। কাস্টমস অথরিটি এসে ওর থেকে গোল্ডটা নিয়ে গেছিল। তখন কোর্ট বলল যে কাস্টমস অথরিটি না কোর্ট না জুডিশিয়াল ট্রাইব্যুনাল, তাহলে সে কি করে পানিশমেন্ট দিতে পারে? কারণ আমাদের ইন্ডিয়াতে কোর্ট বা জুডিশিয়াল ট্রাইব্যুনাল ছাড়া কেউ তোমাকে প্রসিকিউট বা পানিশমেন্ট দিতে পারে না, প্রসিকিউশন তোমার করতে পারবে না। সো কাস্টমস অথরিটি তো ডেফিনেটলি কোর্ট বা ট্রাইব্যুনাল কোনোটাই না, তাহলে সে তোমাকে প্রসিকিউট করছে কি করে? তাহলে ওটা প্রসিকিউশনের আন্ডারে আসছে না। দেয়ারফোর এই যে ট্রায়ালটা ওর অ্যাগেনস্টে হচ্ছে ফেরার আন্ডারে, সেটা হচ্ছে ওর ফার্স্ট প্রসিকিউশন। মানে কনফিসকেশনটাকে ও প্রসিকিউশন হিসেবে কনসিডার করলো না, ইনস্টেড যে ট্রায়ালটা ওর অ্যাগেনস্টে চলছে সেটাকে প্রসিকিউশন হিসেবে কনসিডার করা হলো। অ্যান্ড হেন্স এটা প্রুফ করে দেওয়া হলো যে সেই লোকটার অ্যাগেনস্টে, অ্যাপিলেন্টের অ্যাগেনস্টে দুটো না একটাই প্রসিকিউশন হচ্ছে, আর এখানে কোনো ডাবল জিওপার্ডি হচ্ছে না। হেন্স ওর আর্টিকেল 20 ক্লজ 2 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কোনোভাবেই ভায়োলেট হচ্ছে না। অ্যান্ড হেন্স এই যে কেসটা আছে সেটা কমপ্লিটলি ভ্যালিড। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আশা করি তোমাদেরকে আমি পুরো লিটারাল রুলটা বোঝাতে পেরেছি। তোমাদের যদি এই কনসেপ্টে কোনো ডাউটস থাকে দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর এরকম আরও কন্টেন্টস পেতে হলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যান্ড এই ভিডিওটাকে নিজের ফ্রেন্ডসদের সাথে ডেফিনেটলি শেয়ার করো। আর তোমরা যদি লিগাল গুরুকুল একাডেমির থেকে টিউশন ক্লাসেস নিতে চাও দেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করো, অ্যান্ড আমাদের সোশ্যাল মিডিয়া পেজেস লিগাল গুরুকুলকে ফলো করো।